মঞ্চে উপবিষ্ট প্রিন্সিপাল স্যার, ফ্যাকাল্টি, সামনে চিকিৎসক, ছাত্র এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, সবাইকে আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা, আমার নমস্কার। এবার আমি মূল বিষয়ের মধ্যে ঢুকছি। চিকিৎসক, তার দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজের প্রতি। কারণ চিকিৎসক হচ্ছে একটা স্তম্ভ এবং সে একটা সোশ্যাল টিচার, একটা সামাজিক বন্ধু, সামাজিক শিক্ষক। আমি যে কথাটা মানুষকে বলি সেটা মানুষ অনেক গভীরভাবে গ্রহণ করেন এবং মানুষ সেটা গভীরভাবে পালন করেন। আমি মানুষকে বলি নেশা করবে না, সে নেশা করে না। এইভাবে গভীরভাবে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কটা এত গভীর হয়ে গড়ে ওঠে যে সেখানে মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক, সেই রকম একটা সম্পর্ক গড়ে ওঠে। কারণ সন্তান জানে তার খিদে পেলে মা তাকে ধরে তাকে খাওয়াবে। তেমনি পেশেন্টদেরও এরকম ভাবা উচিত যে আমার কষ্ট, আমার যা কিছু হবে, চিকিৎসক আমাকে তার কেয়ার করবে। এই যে বিশ্বাসযোগ্যতা, মানুষের চিকিৎসকের প্রতি যে বিশ্বাসযোগ্যতা আর চিকিৎসকের মানুষের প্রতি যে বিশ্বাসযোগ্যতা, এই দুটো যদি ঠিক না থাকে কিছুতেই চিকিৎসাকে সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব নয়। কারণ মা যদি ভাবেন আমার শিশু আমাকে আঘাত করবে, তাহলে নিশ্চয়ই সে খাওয়াতে ভালোভাবে নিতে পারবেন না। তা আমি বারবার বলি ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমাদের এই সময় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আছি, এবং শুধু ডক্টর পেশেন্ট নয়, সমাজের এভরি হেমিস্ফিয়ারে, সমস্ত জায়গাতে এই ধরনের রিলেশনশিপ ইন ক্রাইসিস। সেটা ঘরের মধ্যে স্বামী স্ত্রী রিলেশনশিপ, সন্তানের সঙ্গে বাবার রিলেশনশিপ, ডক্টর পেশেন্ট, উকিলের সঙ্গে, ইভেন শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক, জায়গাগুলো খুব টান। কবে থেকে এই ডাক্তারদের সঙ্গে পেশেন্টদের রিলেশনশিপ খারাপ হতে শুরু করলো? যদি দেখতে চান, আগে ডাক্তারদের ডাকা হতো নাম ধরে। আমরাও ডেকেছি বোচা ডাক্তার, ঝালু ডাক্তার, কালু ডাক্তার। মানে বাড়ির যারা সব থেকে গুরুজন তিনিও বলতেন বোচা ডাক্তার, যে সব থেকে ছোট সেও বলতো বোচা ডাক্তার। কারণ আমরা এত নিকট। কিন্তু যখন থেকে ডক্টর চ্যাটার্জি, ডক্টর সাহা, ডক্টর মুখার্জি এইসব হয়ে গেল, তখন দূরত্বটা হঠাৎ করেই বেড়ে গেল। তারপরে যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি, কর্পোরেট সেক্টরস এবং আর বাকি যে সেক্টরগুলো আসলো, তাতে ডক্টরের সঙ্গে মানুষের দূরত্ব যোজন দূরে চলে গেল। এর কারণটা হচ্ছে এটাই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি স্বাস্থ্য এবং শিক্ষা যে কোনো সুস্থ সমাজের এটা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। যদি আমি খুব বড় কথা বলছি, লোকে মনে করবে এটা খুব বড় কথা হয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন যখনই রাষ্ট্র শিক্ষা এবং স্বাস্থ্যটাকে কর্পোরেট বা সাধারণ মানুষ বা ব্যবসার মধ্যে ছেড়ে দেবেন, এটাকে পণ্য বলে গ্রহণ করবেন, তখন এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কোন রকম তার অডিট, অ্যাকাউন্টেবিলিটি কিছু থাকে না। এবং এই যে তৃতীয় ব্যক্তি, যে কর্পোরেট বা যে সেক্টর আসছে হেলথে এবং এডুকেশনে, তারা মানুষকে ঠকাবে এবং ঠকিয়ে মুনাফা লাভ করবে। আপনি অবাক হয়ে যাবেন, কালকেই আমি কলকাতাতে একটা অনুষ্ঠানে ছিলাম, যেখানে প্রাক্তন হেলথ সেক্রেটারি ছিলেন সুজাতা ম্যাডাম বলে। তিনি বলছিলেন যে সারা ভারতবর্ষে প্রায় 13 ট্রিলিয়ন ব্যবসা প্রতি বছর, তার মধ্যে সব থেকে বেশি যে ব্যবসা লাভ হয়েছে, সব থেকে বেশি যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যালি 31%, সেখানে রিয়েল স্টেটে মাত্র 17%, সেখানে প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে মাত্র 22%। তার মানে ভাবুন 31% ডেভেলপমেন্ট শুধুমাত্র হেলথ সেক্টরে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হয়েছে। এবং এটা হয়েছে কিন্তু সমস্ত দেশের যারা মাথা রয়েছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা সবাই জানেন। কারণ তারা স্বাস্থ্য এবং শিক্ষাটাকে একটা কর্মসংস্থান হিসেবে ধরে নিয়েছেন, কারখানা হিসেবে ধরে নিয়েছেন। তারা মনে করছে শিক্ষা যদি প্রাইভেটাইজেশন হয়, প্রচুর মানুষ চাকরি পাবে প্রাইভেটাইজেশনের মধ্যে। স্বাস্থ্য যদি প্রাইভেটাইজেশন হয়, প্রচুর মানুষ চাকরি পাবে, সিস্টার চাকরি পাবে। সরকার তার চাকরি দেওয়ার ব্যাপারটাকে ধীরে ধীরে স্বাস্থ্য এবং শিক্ষা এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এবং এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। যদি এই যে বিজনেস, এই যে পুঁজি বিনিয়োগ হয়েছে, সব থেকে অবাক হয়ে যাবেন, এই পুঁজি বিনিয়োগের যে বিনিয়োগগুলো হয়েছে, যে ম্যাক্সের বিনিয়োগের প্র্যাকটিক্যালি 70% হচ্ছে বিদেশি বিনিয়োগ। সিঙ্গাপুর থেকে বিনিয়োগ করছে, মণিপাল বিদেশি বিনিয়োগ। তারা যে কোটি কোটি টাকা মুনাফা করছেন, প্র্যাকটিক্যালি 3000 টাইম লাভ করছে। সেই লাভের টাকা কিন্তু সব চলে যাচ্ছে বিদেশে।
আমাদের পেশেন্টস, আমাদের টাকা, আমরা ওষুধ খাচ্ছি, আমরা ইনভেস্টিগেশন করছি। ডাক্তার কেউ সেরকম ভাবে কিচ্ছু লাভ করেন না, কিছু পয়সা পান না, তারা সামান্য কিছু পয়সা পান। আসল মুনাফা করেন কিন্তু কর্পোরেট সেক্টর। আপনি বহরমপুরকে দেখে কর্পোরেট সেক্টরকে ভাববেন না, এখানে কিছু ব্যক্তিগত কর্পোরেট সেক্টর রয়েছে, তাদের কথা ভাববেন না, এটা খুব ছোট। কারণ আপনি বলতে পারেন যে এটাকে বেরোবে কি করে। প্রথম হেলথ সেক্টরের সব থেকে বড় কথা যেটা বলতে হবে, সেটা রুগীর সংখ্যা কমাতে হবে। আর রুগীর সংখ্যা কমাতে হবে কি করে কমাবে? এত রুগী বেড়েই চলেছে, হাসপাতাল বাড়িয়ে, চিকিৎসক বাড়িয়ে, নার্স বাড়িয়ে কোনোদিনও এই লড়াই, অসম লড়াই কোনদিন আপনি ঠিক করতে পারবেন না। কারণ আপনি যদি দেখেন মেইন যে ডিজিজ প্রসেস যেটা আমাদের আগে ছিল কমিউনিকেবল ডিজিজ, সেটা কিন্তু 40% অফ দ্য টোটাল হেলথ পপুলেশনে ছিল, সেটা কিন্তু অনেক অংশেই কমে গেছে। কারণ স্যানিটেশন, ইমিউনাইজেশন, বাড়িঘর, বিদ্যুৎ, শিক্ষা, নিউট্রিশন সব দিক থেকে কিন্তু রাষ্ট্র অনেক এগিয়েছে, ফলে কমিউনিকেবল ডিজিজের সংখ্যা কমে গেছে। তাহলে বাড়ছে কি? বাড়ছে মেটাবলিক ডিসঅর্ডার, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। কারণ কি? মেটাবলিক ডিসঅর্ডার পরিষ্কার কারণ, এটা প্রিভেন্টেবল। যদি আপনি যা খাচ্ছেন সেটা যদি আপনি খরচ করেন, তাহলে আপনার কোনো মেটাবলিক ডিসঅর্ডার হবে না। এত সহজ। মানে আমাকে হেলথ এডুকেশন বলতে গিয়ে বলতে হবে আপনি খাওয়ার সঙ্গে এক্সারসাইজ করতে হবে, আপনাকে সাইকেল চালান, সিঁড়িতে উঠুন, প্রিভেন্টেবল ডিজিজ। আপনি প্রচুর খাবেন, কাজ করবেন না, ক্যালোরি বার্ন করবেন না, অটোমেটিক্যালি আপনার শরীরের মধ্যে ক্যালোরি জমবে, লিভারে ফ্যাট হবে, কোলেস্ট্রল মেটাবল প্রবলেম হবে, আপনার আর্টারি সমস্ত জায়গাতে ব্লক হবে, স্টোন ডিজিজ হবে, ক্যান্সার হবে, কিডনি ফেলিওর হবে, সব হবে এই মেটাবলিক ডিসঅর্ডার থেকে। একটা বললাম যতটা খাবেন তার থেকে বেশি খরচ করতে হবে, সেটা আগে করতো। আগেকার মানুষ প্রচুর পরিশ্রম করতো, সাইকেল নিয়ে চলাচল করে, আমরা সব গাড়িতে চলি, হাঁটি না, এগুলো কিন্তু আমাদের এই অসুখের মূল কারণ। দ্বিতীয় হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মনের জন্য দেহের রোগ। মন আর দেহ একসঙ্গে দেহের মধ্যে থাকে। যখন আমাদের মন খারাপ হয় তখন আমাদের দেহ খারাপ হয়, আর যখন দেহ খারাপ হয় তখন সঙ্গে সঙ্গে মনটাও খারাপ হয়। দুটো এত অঙ্গাঙ্গনীভাবে জড়িত যে কোনোটাকে আলাদাভাবে চিকিৎসা করলে হয় না। কিন্তু এটা মাথায় রাখবেন, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার যেগুলো রয়েছে, অল আর রেসপন্ডেড অনলি অন সাইকোট্রপিক মেডিসিনস। এরা কেউই ওষুধ দিয়ে ভালো হবে না, তারা যাই বলুক না কেন। দে আর পলিসিমটোম্যাটিক, এক একটা ধরনের তারা কমপ্লেইন করবে, সিমটম দেখাবে, কখনো বলবে খিদে হয় না, কখনো বলে ঘুম হয় না, কখনো বলে পায়খানা হয় না। কিন্তু বেসিক প্রবলেম তো সাইকিক প্রবলেম। যেমন পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা মেয়ে যদি বারবার পায়খানা যায়, সে ইচ্ছে করে পায়খানা করতে পারে না, কেউ করে না। তাকে তার পরীক্ষা দিতে যাওয়ার টেনশনটাকে কমাতে হয়, তাকে রিলেশন ডেভেলপ করতে হয়, পেশেন্টের সঙ্গে কথা বলতে হয়, তোমার কি কারণ কি, তুমি কি পরীক্ষায় ভয় পাচ্ছ বলে তাকে যদি পরীক্ষাটা বন্ধ করা যায় অথবা তাকে টেনশন কমানোর কিছু করা যায়, দেখা যাবে পায়খানা কোনো পায়খানা বন্ধ করার ওষুধ দিয়ে পেশেন্ট রেসপন্ড করবে না। শুধু হাসপাতালে যেসব পেশেন্ট আমরা দেখি যাদের জন্য আমাদের বার্ডেন, এবং প্রতি মুহূর্তে আমাদের যে মেইন এন্ট্রি গেট এমার্জেন্সি, সেটা যদি ওয়েল ম্যান্ড না হয়, অত্যন্ত সুন্দরভাবে শক্তিশালী না করা হয়, তাহলে গোটা হাসপাতালের স্ট্রাকচার ভেঙে পড়বে। কারণ ভুলভাল পেশেন্ট ভর্তি করলে কিন্তু সেটা বার্ডেন অফ হেলথ কেয়ার। আমি বলছি, আমি এখানে দেখেছি এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও নজরে এনেছি, পেশেন্টের পেইন অ্যাবডোমেন হয়েছে, তাকে সমস্ত রকম পরীক্ষা করতে দেওয়া হয়েছে এবং একটা ছাপ মেরে দেওয়া হয়েছে। সেই ছাপের মধ্যে টিক 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 করে, যেমন এমসিকিউ টিক করে, ঠিক সেইভাবে ওষুধের মধ্যে টিক করা আছে। এটা খুবই খারাপ লাগে, দুঃখ লাগে। একটা পেশেন্টকে ডাক্তার দেখবে, তার কি দেখছে সেটা লিখবে না, তার ডায়াগনোসিস কি সেটা লিখবে, কারণ ডক্টর ছাড়া কেউ ডায়াগনোসিস করতে পারে না পৃথিবীতে। আর ডাক্তারের কাছে মিনিমাম এক্সপেকটেশন হচ্ছে একটা পেশেন্ট দেখে সে ডায়াগনোসিস লিখবে, তবে তার ওষুধ লেখার অধিকার থাকবে। ওষুধ লিখবে কি করে না জেনে? কি জানলাম না, তাকে যাই যা খুশি লিখে দিলাম। এটা পেট ব্যথা মানে ডলটাব্রেইন লিখে দিলাম, ডাইক্লোফেনাক লিখে দিলাম, এফএম লিখে দিলাম, অ্যামক্সিক্ল্যাব লিখে দিলাম, লুজ লিখে দিলাম, সমস্ত ব্লাড টেস্ট ঠিক করে দিলাম, লিভার ফাংশন টেস্ট, পিটিটিআই সব লিখে দিলাম। একটু বার্ডেন, হেলথ ওয়েস্টেজ, স্বাস্থ্যের অপচয়। একটা প্যাথোলজি ডিপার্টমেন্টে যদি ওই রকম পেশেন্টদের অতগুলো টেস্ট করতে হয়, এক্সস্ট হয়ে যাবে। আপনাদের প্রত্যেক ডাক্তারদের উচিত এইটা মানবিকভাবে করবেন, পেশেন্টগুলোকে ভালো করে দেখুন। আপনাদের কেউ বলে না, এটাই হচ্ছে মানবিক দিক। এথিক্স মানে হচ্ছে ডাক্তারের চেয়ারে বসবে ইন দ্যাট ইন্টেনশন টু কিওর দ্য পেশেন্টস। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে পেশেন্টটাকে ডায়াগনোসিস করে, তাকে ঠিক চিকিৎসা দিয়ে তাকে ভালো করতে হবে অ্যাজ আর্লি এজ পসিবল, যত কম সময়ের মধ্যে। আপনি ক্লিনিক্যালি কিছুই লিখছেন না, ক্লিনিক্যালি কিছুই করছেন না,
শুধু পরীক্ষা নির্ভর হয়ে আপনি ওষুধ লিখে দিচ্ছেন, এটা কিন্তু চিকিৎসা নয়। যতই এআই আসুক, ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ দ্য প্রাইম থিং। এবং 70 to 80% পেশেন্ট শুধুমাত্র দেখে হিস্ট্রি নিয়ে বোঝা যায় তার কি অসুখ। এর জন্য অত পড়াশোনা করতে হয় না, শুধুমাত্র বেসিক সায়েন্স পড়লেই এটা বোঝা যায়। আমরা যদি এটাকে নেগলেক্ট করি, আর আমাদের একটু আগেই বলছিলেন, স্যার বলছিলেন চিকিৎসা বিজ্ঞান একটা গুরুবিদ্যা, একদম ঠিক। গুরু যেমন হবে ছাত্র তেমন হবে। গুরু যদি ফাঁকিবাজ হয় ফাঁকিবাজ হবে, গুরু যদি চোর হয় চোর হবে, এইরকম। গুরু যদি ভগবান হয় ছাত্র ভগবান হয়ে উঠবে। এবং দেখবেন, আমি বলছি এটা দেখবেন, কিছুদিন আগে একটা ভুবনেশ্বরের এমসের একটা ছাত্র, বড়পুরে ছেলে, সেখানে পরে আমার কাছে এসেছিল, আমার কাছে আসে মাঝে মাঝে কথা বলে, আমার পরিচিত। বিশ্বাস করুন, আমি মশিয়ার মেডিকেল কলেজে খারাপ এরকম বলছি না, কিন্তু ছেলেটার অ্যাটিচিউডটা দেখে মনে হচ্ছে সে খুব ভালো টিচারের কাছে পড়াশোনা করছে। এইটা বোঝা যাচ্ছে, মানে যে তার ওরিয়েন্টেশনটাই বুঝিয়ে দেবে। আমি যাকে যা জিজ্ঞেস করছি, ঠিক রিলেটেড যা জিজ্ঞেস করছি, প্রত্যেকটা ঠিক পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দিচ্ছে, এবং সেটা খুব ভালো লাগে। আমি বলছি না, মুশার মেডিকেল কলেজে আমি প্রচুর ছেলে দেখেছি, অত্যন্ত ট্যালেন্টেড ছেলে দেখেছি। আমার এখানে বহরমপুরের ছেলে আছে, তারাও আমার কাছে যেত। আমার কথা হচ্ছে, আপনারা যারা মুর্শিদাবাদে আছেন, এখানে আছেন, কারণ আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আলোচনা করছি, সুতরাং এই মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলতেই হবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে ছাত্ররা পড়ে, তারা মানুষের সঙ্গে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের গায়ে হাত দিয়ে চিকিৎসা করবে, ক্লিনিক্স করে চিকিৎসা করবে, এবং সেটা শেখাবে আমাদের এখানকার টিচার। এই অঙ্গীকার করতে হবে। দিস ইজ দ্য রিলেশনশিপ। আমি একটু আগেই বলেছিলাম যে কেউ একজন বলেছিল যে কি ট্রিক্স পেশেন্টদের কাছে সুনাম অর্জন করার। আমি বলেছিলাম পেশেন্টের সঙ্গে কোনো ট্রিক্স করবেন না, পেশেন্টের সাথে কোনো ট্রিক্স না করাটা হচ্ছে সব থেকে বড় ট্রিক্স। পেশেন্টের কাছে ভালো ডাক্তার হিসেবে, ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। আর এই করতে কোনো বেশি পয়সা লাগে না, একটু পরিশ্রম হয়তো বেশি হয়, ফাঁকিবাজি কম হয়, কিন্তু আখেরে কিন্তু সবই ভালো হয়। রোগীদের ভালো হয়, ডাক্তারদেরও ভালো হয়, ডাক্তার কমিউনিটির ভালো হয়। সুতরাং আপনি প্রত্যেক ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো, তোমরা পেশেন্টের কাছে যাও, ইভিনিং রাউন্ডে যাও, সিনিয়রদের বলো, তোমরা ক্লিনিক্স করো, দেখো, বারবার পেশেন্টকে দেখো, ঘুরিয়ে ফিরিয়ে দেখো। এবং কত যে একটা পেশেন্ট একটা চ্যাপ্টার, একটা পেশেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিরাট শিক্ষা। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, খুব অদ্ভুত। একজন পেশেন্ট, তার রেকটামে ব্যথা হয়েছে, ফোনে কথা বলেছে, সে বলেছে যে রেকটামে ব্যথা হয়েছে, তাহলে ফিশার হয়েছে, এটা দিন। এরকম ভাবে করতে করতে ফাইনালি দেখা যাচ্ছে তার কলোনোস্কোপ অ্যাডভাইস হয়ে গেছে। কলোনোস্কোপ করার সময় দেখা যাচ্ছে তার একটা পেরিনাল অ্যাবসেস হয়েছে। কলোনোস্কোপ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া কলোনোস্কোপ করতে গেছে, এত ব্যথা, দেখছে যে তার পেরিনাল অ্যাবসেস। কিন্তু কেউ পায়খানার হাত দিয়ে দেখেইনি যে ও পেরিনাল অ্যাবসেস। দিস ইজ দ্য স্যাড পার্ট। এবং উনি অত্যন্ত নাম করা একজন মানুষ। তাহলে এইটা তো ভুল হচ্ছে। এই যে মানুষটা, যার একটা পেরিনাল অ্যাবসেস হয়েছে, যার অনেক আগে, তারপরে সে অপারেশন হয়েছিল, সেপ্টিসিমিয়া হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল তার। তো এই ধরনের ভুলগুলো কিন্তু ডাক্তারদের কাছে যত কম হয় তত ভালো। ডাক্তারের সামনে বদনাম শুনি, কিন্তু অনেক ডাক্তারের সামনে অনেক সুনামও শুনি। এবং আমার মনে হয় ভালো ডাক্তারের সংখ্যা বেশি, কিন্তু কিছু খারাপ ডাক্তারের জন্য আমাদের অনেক বদনাম হয়। এবং এইটা কিন্তু আমাদের প্রতিহত করতে হবে নিজেদের কমিউনিটির মধ্যে দাঁড়িয়ে। আর মানুষের সঙ্গে ডাক্তারের যে এথিক্স, ডাক্তারের যে কাজ, যেটা করা উচিত একদম ফাদারলি, তার ব্যথাকে নিজের ব্যথা বলে মনে করা উচিত, তার কষ্টটাকে নিজের মনে করা উচিত। তার চোখ লাল হলে ডাক্তার নিজের চোখে হাত দিয়ে দেখবে যে তার চোখ লাল হয়েছে কিনা। এতটা মনন দিয়ে ডাক্তারি করতে হবে। কি আছে বলার সঙ্গে সঙ্গে 2-3টে ওষুধ লিখে দিলাম, এই প্রবণতা যতদিন না যাবে, এই হেলথ লোড কমবে না। যদি আপনি বোঝেন যে একটা পেশেন্ট সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার এসছে, তার কোনো রোগ নেই, শুধু ওষুধ নেওয়ার জন্য এসছে, এটা প্রবণতা পশ্চিমবঙ্গে আছে এবং গ্রামের মানুষদের আছে, এর সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই। গ্রামের মানুষরা যেখানে বিনা পয়সা কিছু পাওয়া যায় সেখানে তারা ভিড় করেন, কিন্তু তাদের ছোট মনে করবেন না, তাদের এটা না পাওয়া থেকে কিছু পাওয়ার একটা অদ্ভুত আকর্ষণ থাকে। এটাও তাদের মনস্তত্ত্বের একটা জায়গা থেকে করে। তারা মনে করে বিনা পয়সা অপারেশন হবে, স্বাস্থ্যসাথী, চলো স্বাস্থ্যসাথী করে নি, অপারেশনটা করে নি। আমার কাছে পেশেন্ট এসছে, সে বলছে আমার স্ত্রীর অপারেশন হয়েছে, এবারে আমার অন্ডকোষে ব্যথা হয়েছে, দেখাবো, দেখলাম তোর রোগ নেই, বললো আপনি অপারেশন করতেন না, তোর রোগ নেই, কি অপারেশন করবো না, আমার গতবারের টাকাটা ফেরত গেছে, এবারে করে দিই। মানে মনস্তত্ত্বের জায়গাটা এমন, আমি অপারেশন করবো কারণ টাকাটা ফেরত চলে যাবে, ওর মাথায় ঢুকে আছে। এগুলো কিন্তু অজ্ঞতা, এগুলো তো শিক্ষার অভাব থেকে করছে, কিন্তু তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমাকে এক বন্ধু বলেছিলেন যে স্বাস্থ্যসাথী এবং ইন্স্যুরেন্স আমাদের হেলথ সেক্টরটা সব থেকে খারাপ করছে। আমি তার সঙ্গে পার্শিয়ালি একমত। এই কারণে সত্যিকারে যদি স্বাস্থ্যসাথী হতো,
তাহলে হাসপাতালে স্বাস্থ্যসাথীটাকে করা যেত, হাসপাতালের মধ্যেই স্বাস্থ্যসাথী প্রজেক্টটাকে রাখা যেত। প্রাইভেট সেক্টরে স্বাস্থ্যসাথী প্রজেক্ট করে হসপিটালে স্বাস্থ্যসাথী না নেওয়া, এটা কিন্তু হসপিটালও থাকবে আর স্বাস্থ্যসাথী থাকবে, দুটো একসঙ্গে হতে পারে না, দুটোই তো সরকারি ব্যবস্থার মধ্যে, দুটো আলাদা কেন? এবং এই স্বাস্থ্যসাথীর জন্য কিন্তু অনেক প্রলোভিত এবং অনেক, যারা বললাম অন্যায় করে অনেক পেশেন্টদের, আমি বহুত অভিজ্ঞতা হয়েছে, তারা কিন্তু মানবিকভাবে কাজ করেননি। এরকম এসছেন পেশেন্ট, তাদের কোনো স্কার্ট মার্কি নেই পেটে, তাদের হিস্টেক্টমি বলে তার কাছ থেকে এনকোয়ারি হয়েছে, আমি তো দমকলে ছিলাম, আমাকে এনকোয়ারি করছে, এসছে হিস্টেক্টমি হয়ে গেছে বলে, আমি দেখছি তার কোনো স্কার নেই, আমি ভাবছি বোধহয় ল্যাপারোস্কোপি হয়েছে, বলছে না ল্যাপারোস্কোপি নয়, এইরকম গ্রামে হয়েছে। নার্সিংয়ের মালিক বলটা খুঁজছে না, আমি তো এটা আল্ট্রাসাউন্ড করবো, দেখতে হবে আমাকে। এবং অবাক হয়ে যাবেন, তার পিরিয়ড চলছে, হিস্টেক্টমি করা হয়ে গেছে। এইরকম ধরনের, এটা তো ডাক্তারদের গায়ে পড়বে না, ডাক্তারদের কিন্তু বলবে, সব ডাক্তারকে না বললে ডাক্তারদের বদনাম হিসেবেই আসবে। কিছু জন হয়তো এরকম করছেন, কিন্তু টোটাল কমিউনিটিটা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের মানুষের প্রতি অনেক সমবেদনা থাকা উচিত, অনেক মমত্ববোধ থাকা উচিত। আর ডাক্তার হিসেবে নিজেকে অনেক বড় মানুষ হিসেবে লক্ষ্য করুন। যারা বৃহৎ মানুষ, যারা অসাধারণ হয়ে যায়, তারা নিজেকে খুব সাধারণভাবে প্রেজেন্ট করে এবং সাধারণত্বের মধ্যেই অসাধারণত্বটা ফুটে ওঠে। সুতরাং আমি আজকের এই স্মারক বক্তৃতাতে চিকিৎসকের সঙ্গে মানুষের যে সম্পর্ক বোধ বা চিকিৎসকের যে এথিক্স, এটা নতুন করে বোঝাবার জন্য আসেনি, কিন্তু এসেছি এই তৃতীয় ব্যক্তির যে উপস্থিতি, যেটা আমাদের মাঝখানের সম্পর্কটাকে খারাপ করে দিচ্ছে, সেটাকে রিপেয়ার করার জন্য মানুষকে তো আপনি পারবেন না বলতে, মানুষের কাছে গিয়ে, কারণ আমাদের সেই বলছিলাম রুগীদের কোনো দিবস নেই, রুগীদের কোনো দিবস নেই, চিকিৎসক দিবস, সিস্টারদের দিবস সব আছে, বিভিন্ন অসুখের দিবস আছে, কিন্তু মানুষের আর রুগী। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, স্বাস্থ্য নিয়ে কখনো কোনো আন্দোলন হয়ে ওঠেনি, স্বাস্থ্য নিয়ে কখনোই কোনো ভোটের ময়দানে লড়াই হয়নি। আমি স্বাস্থ্য এত ভালো করে দেবো এরকম ভাবে কেউ বলেনি স্বাস্থ্য যে আমি রুগীর সংখ্যা কমিয়ে দেবো, আমাকে ভোট দাও। কারণ রুগীর সংখ্যা কমিয়ে দেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য হওয়া উচিত। যত রুগীর সংখ্যা কমবে, সেই সরকার তত ভালো হেলথ কেয়ার দিচ্ছে। কারণ হেলথ অ্যান্ড হেলথ কেয়ার ইজ এ টোটালি ডিফারেন্ট থিং। হেলথ হচ্ছে প্রিভেন্টিভ হেলথ, পাবলিক হেলথ, মানুষকে রোগ হতে দেবো না, সেটা হচ্ছে হেলথ। আর কিউরেটিভ হেলথ কেয়ার, সেটা হচ্ছে পরিষ্কার পণ্য, এবং সেটা কিন্তু টোটালটাই আলাদা। আমরা পণ্যটাকে বাড়িয়েছি, হেলথ কেয়ারটা খারাপ করে দিয়েছি, মানুষের মধ্যে স্বাস্থ্যসাথী বুঝিয়েছি, কিন্তু হেলথ কেয়ারের আসল জায়গাটা বোঝায়নি যে এর মধ্যে কিন্তু প্রচুর টাকার ব্যবসা, প্রচুর পুঁজির বিনিয়োগ, প্রচুর বিদেশি পয়সা সব আছে। কারণ পুঁজি এখন মানুষের কাছে, পুঁজিবাদীদের কাছে একটা বোঝার মতো। সুতরাং ভারতবর্ষের মতো দেশে তারা পুঁজি বিনিয়োগ করছেন এই স্বাস্থ্য দপ্তরে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ লাভটা ডাক্তারদের হয় না, আবার বলছি, ডাক্তাররা সামান্য বেতনে কর্পোরেট হাউসে কাজ করেন, কিন্তু আসল লাভটা করেন কর্পোরেটরা। এই কর্পোরেটাইজেশন, তার বিরুদ্ধে লড়া যাবে না এখন, কারণ সরকার নেই, সরকার এই বিরুদ্ধে লড়ছে না। কিন্তু হেলথ পলিসি যদি এর বিরুদ্ধে না থাকে, হেলথ পলিসি যদি ঠিক না হয়, মানুষকে যতই আমি রিলেশনশিপ কথা বলি, ছোট্ট একটা স্পেয়ারের মধ্যে করা যাবে, কিন্তু বৃহত্তর স্পেয়ারে এটাকে কখনোই পেনিট্রেট করা সম্ভব নয়। আর আমার নিজের মনে হয় সেক্টরটাকে 3 ভাগে ভাগ করা উচিত, হেলথ সেক্টরটাকে, কিউরেটিভ সেক্টরটাকে। একটা হচ্ছে একদম টার্সিয়ারি সেক্টর, গ্রামে ব্লকে, সেখানে ছোট ছোট হাসপাতালের মধ্যে ছোট ছোট কিওর, যেগুলো কিওর করা যায়, জ্বর, জ্বালা, সর্দি, কাশি, সমস্ত কিছুকে, যেটা প্রসব যন্ত্রণা, চাইল্ড হেলথ, ছোট ছোট অপারেশন, ফোড়া, ছোট ছোট জিনিস করা যায়, সেগুলো করতে হবে, আটকাতে হবে। তারপরে যেটা মাঝখানের যে অংশটা, যেটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশন, সেখানে নার্সিংহোম, প্রাইভেট সেক্টর দুটোকেই বলছি, তারা এমনভাবে গ্রো করে উঠবে, সার মধ্যে এই মিডল ক্লাস অফ পেশেন্ট যেগুলো থাকবে, যারা খুব সুপার স্পেশালিটি লাগবে না, কিন্তু স্পেশালিটি লাগবে, এবং তাদেরকে সব হেড ইঞ্জুরিকে নিউরোসার্জনের দেখা দরকার হয় না। আগেকার দিনে তো আমরা ছিলাম, সবাই ছিল, হেড ইঞ্জুরি কোন পেশেন্টকে নিউরোসার্জারি যেতে হবে সেটা তো জানতে হবে। আর হাইপার অ্যাকিউট ফেজে রেফার করাটা কিন্তু ঠিক নয়, এটা আমি নিজে শেখাচ্ছি বলবেন না, এটা আমি বলছি, এটা আমার নলেজ থেকেই বলছি। একটা যে কোনো পেশেন্ট হেড ইঞ্জুরি নিলে যদি আপনি সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করেন, হাইপার অ্যাকিউট ফেজে যে সিটি স্ক্যান করবেন, সে অলওয়েজ মিসরিপ্রেজেন্ট করবে। হয়তো দেখা গেল কোনো হেড ইঞ্জুরি কোনো নেই, হয়তো দেখা যায় সেকেন্ড দিনে এত বড় একটা হিমাটোমা হয়েছে ইন্টারনালি। সুতরাং ইমিডিয়েটলি কোনো পরীক্ষা করাটা, তার থেকে বেড কেয়ার, তার থেকে প্রাইমারি কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হেড ইঞ্জুরি, মাল্টিপল ট্রমা।
তারপরে পেশেন্ট সেটেল করলে তখন আপনারা দেখুন, তখন যদি মনে হয় পেশেন্ট সেটেল করার পরে এটা যাওয়ার মতো প্রয়োজন আছে তখন পাঠান। কারণ একটা হেড ইঞ্জুরি পেশেন্ট যদি আপনি এক্ষুনি রেফার করে দেন, রাস্তা যেতে তো হেড ইঞ্জুরি আরো গ্রেভ সিচুয়েশনে যাবে উইদাউট কেয়ার। এগুলো কি আমি প্রত্যেকেই শেখাচ্ছি না বা বলছি না, কিন্তু আমরা যখন এখানে ছিলাম, যখন সুপার স্পেশালিটি ছিল না, তখনও কিন্তু আমরা হেড ইঞ্জুরি পেশেন্ট ছিলাম। কিন্তু আমাদের সব থেকে বড় সুবিধা ছিল আমাদের হাসপাতালে এতগুলো অ্যাম্বুলেন্স ছিল না। এটা আমাদের সব থেকে বেশি লাভ হতো। অ্যাম্বুলেন্স না থাকার ফলে কি হতো, আমরা কাউকে রেফারই করতে পারতাম না। আমাদেরকে হয় করো নাই মরো, এরকম, হয় কাটো নাহলে দেখো নাহলে মরো। ওই যে যে এটা দেখাচ্ছিল, একটা বাচ্চা মেয়ের কথা বলছিল, আমাদের ইমাজিন থেকে দেখাচ্ছিল, ওটা কিন্তু রিয়েল। আর ওই যে চেস্ট টিউবটা দেখাচ্ছিল ওটা কিন্তু রিয়েল, ওটা কিন্তু সত্যি ঘটনা। একটা পেশেন্ট টেনশন নিউমোথোরাক্স নিয়ে সদর হাসপাতালে ভর্তি ছিল, আমাকে কল দেয়, আমি তখন খুব ছোট, অনেক কম বয়স, কল দেয়, যাই গিয়ে আমি দেখি যে একটা টেনশন নিউমোথোরাক্স একদম ডাইং কন্ডিশনে আছে। আমি দেখলাম পেশেন্টকে শিফট করে এই হাসপাতালে নিয়ে ওটি করতে গেলে পেশেন্ট মরে যাবে। আমি বাড়ির লোকে বললাম, দেখুন আপনার যদি অনুমতি দেন আমি কিন্তু একটু চেষ্টা করতে পারি, আমি মিনিমাম কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে আমি এখানেই বেড সাইডে একটা চেস্ট টিউব দিতে পারি। এবং আমাদের তাই শেখানো হয়েছিল, এটা আউটের প্রসিডিউরের মতো। বাড়ির সব রাজি হলো, হয়তো মারা গেলেও কথা, তো বদনাম হতো, কিন্তু আমি সাহস করে ওটাকে বেডের মধ্যেই ইন্টারকস্টাল চেস্ট টিউব দিই এবং ইমিডিয়েটলি পেশেন্ট রিলিভ করে। সেই তাদের পরিবার হয়তো মনে রেখেছে বা বলেছে। আর একটা যেটা দেখলেন যে একটা বাচ্চা মেয়ে, সেটাও তাই, হেড ইঞ্জুরি পেশেন্টস, সে ফ্লেক্সার রেসপন্স করছিল, হ্যাঁ একদম এরকম করে, খুব খারাপ অবস্থা। আমি বুঝলাম যে বাচ্চা তো, যাই হোক দেখা যাক, কারণ ওখানে পাঠাবো কোথায়। সারা রাত্রি প্র্যাকটিক্যালি ওর মা, একজন খুব ভালো সিস্টার ছিলেন, তিনি, সবাই মিলে আমরা সেই সিস্টারকে ডেকে নিলাম ভালো কেয়ারের জন্য। তারপরে সারা রাত্রি ধরে আমরা প্রায় জায়গায় আছি, নিচে ওটিতে যাচ্ছি, দেখছি। আস্তে আস্তে দেখছি পেশেন্টটা ধীরে ধীরে পেইন রেসপন্স করছে, হাত দিচ্ছি, আস্তে আস্তে লোকালাইজ করছে, আস্তে আস্তে আই ওপেনিং হচ্ছে। আমার এত ভালো লাগছে যে পেশেন্ট ইজ রিভার্সিং, এত ভালো লাগছে। তখন আমার মনে আছে, আমার সেই দিনটা খুব মনে আছে, যে মেয়েটির মা বলেছিল যে ডাক্তারবাবু আমি একটা গান করতে পারি। আমি বললাম কেন? আমার এত ভালো লাগছে যে আমার রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছে করছে। দিস ইজ দ্য রিলেশনশিপ, দিস ইজ দ্য হিউম্যানিটি। পেশেন্টটা, মা, তার ছেলে অসুস্থ, মরে যাওয়ার মতো অবস্থা, সে যখন ভালো হয়ে গেছে, সে এত খুশি হয়েছে। আমি বললাম হ্যাঁ আপনি গান করুন। সিস্টার বসে আছে, মেয়েটি গান করছে, আমি আস্তে আস্তে ওয়ার্ড থেকে বেরিয়ে চলে গেলাম। দিস ইজ দ্য রিলেশনশিপ। পেশেন্ট আপনাকে স্যালুট করবে, পেশেন্ট সারা জীবন আপনাকে মনে রাখবে। সেই মেয়েটা এখন স্কুল টিচার, মাঝে মাঝে দেখা হয়, অনেক অনেক সুখ স্মৃতি আছে। খারাপ স্মৃতিগুলো খুব কম আছে আমার জীবনে। এবং আমি আজকে সত্যি বলছি, ওরা যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে, আমাকে নিজেকে, ওরা আমাকে হিরো বানিয়ে দিয়েছে। আমি এরকম নই, আমি খুব সাধারণ একজন চিকিৎসক, খুব ভালো করে সাবজেক্টটা পড়েছি, খুব ভালো করে মানুষকে বুঝেছি, মানুষের অন্তরে ঢোকার চেষ্টা করেছি, আর বারবার চেষ্টা করেছি যেটা সমাজকে এবং চিকিৎসক সমাজকে বারবার ধাক্কা দিয়ে বলতে চাইছি, ভালো করতে হবে, ভালো মানুষ হতে হবে, ভালো করতেই হবে, ভালো করতেই হবে। আমাদের উপর সবাই তাকিয়ে আছে, এটা না করলে হবে না, হবে না। সবাইকে আমার নমস্কার, আমার অনেক অনেক শুভেচ্ছা।